দেখো আমি তো সোজা বিয়ে করে নেবো। বিয়ে আমি করবো, প্ল্যান করে না ওইভাবে কিছু হয় না। আমি যখন বিয়ে করবো সেদিন সবাইকে জানিয়ে দেবো এই, এবং আমি ওই বুড়োর সাথে আজীবন থাকতে চাই। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর দেখে বুঝতেই পারছেন যে আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে সত্যি মিথ্যে রোজ তৈরি হয়। কিছু সত্যি গল্প, কিছু মিথ্যে গল্প, এই নিয়ে যে জগৎ তৈরি হয়, যেটা আমরা খুব মন দিয়ে দেখি, তেমনই জগতে আজকে এসে পড়েছি। কার কাছে এসেছি? আনন্দের কাছে, অন্বেষার কাছে এসেছি। আমাদের আজকের অতিথি অন্বেষা। কেমন আছো তুমি স্বরলিপি? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস বাবা? ভালো আছি। আচ্ছা, আমরা যেটা দিয়ে শুরু করলাম, সত্যি মিথ্যে, এই একটা বদলে যাওয়া জগৎ, এবং আনন্দের যাত্রা চলছে 1 বছরেরও বেশি সময় ধরে। 400 এপিসোড কয়েকদিন আগেই আর কি ওরা পেরিয়ে গেল, 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে। একদম। এই যে এতগুলো দিন ধরে আনন্দের সংসার কেমন চলছে? ভালো, মানে 400 এপিসোডের দিন আমাকে কেউ জিজ্ঞেস করছিল যারা এসেছিলেন যে কেমন লাগছে দিদি। তো আমি এটাই বললাম যে 400 এপিসোড সেলিব্রেট করা মানে আমরা যে এতগুলো দিন একসাথে আছি সেটাই আমরা একে অপরকে জানান দিলাম। এটারই একটা সেলিব্রেশন যে একসাথে এতদিন থাকার। একদম একদম। আর যত এগিয়ে যায় কাজ তত তো দায়িত্ব বাড়ে। একটা ধারাবাহিক যখন শুরু হচ্ছে, তারপর দর্শকের পছন্দ হচ্ছে, একটু একটু করে সেটা এগোচ্ছে। দায়িত্ব প্রত্যেক দিনের, দায়িত্ব ডে 1 থেকে, যেদিন থেকে আমার মনে হয় যেদিন থেকে সিলেক্ট করা হয়, যেদিন থেকে সমস্ত লুক অ্যাপ্রুভ হয়, যেদিন থেকে ক্যারেক্টারগুলো লক হয়ে যায়, আমার মনে হয় সেদিন থেকেই নিজেকে বুঝিয়ে নেওয়া যে চলো আবার একটা নতুন জার্নি, আবার একটা নতুন কাজ। দায়িত্ব প্রথম দিন থেকেই, এবং সেটা যতদিন না বলবে র্যাপ আপ ততক্ষণ পর্যন্ত সেই কাজটার প্রতি। আবার যেই খতম, রেস্ট, আবার দিন যখন যেটা আসবে। ঠিকই। আনন্দিত সকলকে নিয়ে চলতে ভালোবাসে, এরকম একটি চরিত্র, এবং অন্বেষাও কিন্তু ব্যক্তি জীবনে তাই, সকলের সঙ্গে থাকা, যৌথ পরিবারে বড় হওয়া, তাই তো? একদম। তো আনন্দের সঙ্গে সেসব জায়গায় মিল খুঁজে পাস? হ্যাঁ, মিল তো আছে, এবং আমি একা থাকতে পারি না। আনন্দের গল্প অন্যরকম। আনন্দী হতে আনন্দের সংসারী, আনন্দের হাজবেন্ড আছে, বাচ্চা আছে, একটা মেয়ে হয়েছে। আমি এখনো ওই লাইফের ওই স্টেজটাতে যাইনি, কিন্তু হ্যাঁ আমি খুবই 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 ঘরকুনো, আমি ভীষণই ফ্যামিলি ওরিয়েন্টেড। অন্বেষা, অনেকদিন হয়ে গেল, টেলিভিশনের বেশ কয়েকটা প্রজেক্ট হলো, এবং একটা খুব সুন্দর ছবিও তুই ইতিমধ্যে মানসীদের ডিরেকশনে। একদমই তাই, সেই ছবিতেও যথেষ্ট প্রশংসা পেয়েছিস। কিন্তু টেলিভিশনের কাজ টেকনিক্যালি এবং সিনেমার থেকে অনেকটাই আলাদা। টেলিভিশনে প্রত্যেক দিনের একটা প্রিপারেশন, খুব কম সময়ের মধ্যে অনেকখানি কাজ করে ফেলে। এই প্র্যাকটিসটা কতটা সড়গড় হয়েছে, নাকি প্রত্যেকদিন মনে হয় আবার নতুন কিছু শিখলাম? ওটাই বলছি, আমি যখন বৃদ্ধাশ্রম বলে একটি প্রজেক্ট করেছিলাম, ওটা ছিল আমাদের 6 মাসের মেগা। আমাদের ডিরেক্টর ছিলেন দেবীদাস ভট্টাচার্য। তো আমার মনে আছে ওটা আমার সেকেন্ড প্রজেক্ট ছিল। তো আমার মনে আছে দেবী স্যার আমাদের বলতেন যে মেগা করো, মেগা হচ্ছে ডেলি প্র্যাকটিস, ডেলি চর্চা। সত্যি তাই, মেগা ডেলি প্র্যাকটিস। এবার মেগা করতে করতে যেটা হয়েছে, মানে আমরা তো বলে তো মানুষ অভ্যেসের দাস। যখন সিনগুলো আসে, তুমি ঠিকই বলেছো, হাতে সময় কম থাকে। ধরো শিডিউলে 14টা সিন আছে, এবার সেটা কমপ্লিট করতে হবে। এবার ধরো 14টা সিনের 14টার মধ্যেই আমি আছি, হয়তো কোনো একটা 20 সেকেন্ডের সিনে আমি নেই, তো বাকি 14টা সিনেই তো আমি আছি। না সত্যি স্বরলিপিদি হয়ে গেছে। মাঝে মাঝে আমরাও ইয়ার্কি করে মজা করে বলি যে এত যদি মন দিয়ে পড়াশোনা আমরা জীবনে করতাম, আইপিএস করে যেতাম, সব ইয়ার্কি করে বলে আর কি আমরা বলি। বাট আমার যেটা মনে হয়, আমি জানি না হতে পারতাম কিনা, মনে হয় না হতে পারতাম, কারণ ওটা বলতে ইজি লাগে। তার সব থেকে বড় কারণ হচ্ছে আমি এই কাজটা না খুব ভালোবেসে করি, খুব আগ্রহের সাথে করি। তাই জন্য যখন এটা আমি হাতে পাই না, সামনে খাবারটা রাখা থাকলেও আগে আমি চোখ বুলিয়ে নিই কি আছে, ও মাথায় বসে গেল, বুঝে গেছি কি আছে, খেতে খেতে বাকিটা তখন পুরোটা আরেকবার স্ক্যান হয়ে গেল। উপায় নেই, কারণ শুধুমাত্র নিজের পার্টটুকু পড়ে গেলে তো হবে না, তোমাকে সবারটা মাথায় রাখতে হবে। কারণ একজনের ডায়লগের ওপর তো তোমার রিয়াকশন, ঠিক কে কি ছাড়লো, তারপর তুমি কি বললে, তাছাড়াও কি হয়, এটা তো একটা টিম ওয়ার্ক। যদি তোমারও কোনো কারণে মনে থাকে, তো তুমিও চাইলে তোমার পাশের মানুষকে দুম করে একটুখানি কিউ দিয়ে সাহায্য করে দিলে বা বলে দিলে, তো এতে না একটা সাহায্য হয়েই যায়। এইটা না একটা দারুণ প্র্যাকটিস, মানে প্রত্যেক দিনের প্র্যাকটিস। আমার মনে হয় এটা যত দিন যাচ্ছে, আমরা যে কাজই করি না কেন, আমাদের আগামী কাজের জন্য আমাদেরকে আরো এক ধাপ করে সাহায্য করছে। অ্যাবসলিউটলি তাই। যেহেতু টেলিভিশন দিয়ে তোর জার্নি শুরু, এবং এই একটা ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকা জীবন থেকে হঠাৎ করে যখন সিনেমা করতে গেলি, এই প্র্যাকটিসটা কাজে লাগলো? খুব আমার আরাম লেগেছিল, আমি এই জন্যই বলছি। সিনেমা স্ক্রিপ্ট আগে পেয়ে গেছি,
মানুষের কাছে আমি রোজই যেতাম। টালিগঞ্জে ওনার অফিস, যেখানে উনি বসতেন, গেলাম, হয়তো পড়ছি, উনি শুনছেন, এই জায়গাটা একটু চেঞ্জ করে দেবো, হলো। কোনো কোনো চেঞ্জেস হয়তো ফ্লোরে গিয়ে হয়েছে। সিরিয়ালে যেটা হয়, সকালে এসে সিন পাচ্ছি, বা একটা সিন করে গেলাম আর একটা সিন আসছে। মুভিতে কি হয়েছিল, আমার কাছে অনেক দিন ধরে স্ক্রিপ্ট আছে, আমি উঠতে বসতে ইচ্ছা করছে, একটু পড়লাম, একটু দেখলাম, একটু আওড়ালাম। তো কি হয়েছিল আমার না, ওটা খুব ভালো সড়গড় হয়ে গেছিল আরো অনেক বেশি। মানে ওখানে না, সরি দাদা, সময় পাইনি, মানে ইউজুয়ালি আমি এটা বলি না, কিন্তু এটা বলার কোনো জায়গাও নেই। তা আমার খুব ইজি লেগেছিল, ভালো লেগেছিল। দেখো, আমি একবারও বলছি না যে অভিনয়টা খুব ইজি ব্যাপার, কিন্তু তুমি যদি বলো মানে এই প্রসেসের মধ্যে ওটা আমার খুবই আরাম লেগেছিল। হা দারুণ। তো ঠিক আছে, চলো। নতুন কোনো ছবির অফার? না, আমি এখনো পাইনি। আচ্ছা, আর অন্য কোনো মাধ্যমের কাজ, ওয়েব? আমি আনন্দী করাকালীন কিছুই, কোনো অফারই আমার কাছে আসেনি, আনন্দীটাই করছি। সেটার কোনো স্পেসিফিক কারণ বলে তোর মনে হয়? যে যেহেতু টেলিভিশন একটা প্রত্যেক দিনের কাজ, সেটা কি যারা কাস্ট করছেন তাদের মাথায় কোথাও থাকে? হ্যাঁ, অবশ্যই। দেখো, বিশেষ করে যারা লিড, কি হয়, আমাদের তো প্রত্যেকদিন থাকতে হয় সিনে। এবারে সেক্ষেত্রে অন্য কাউকে আমি সময়টা কি করে দেবো, আর যদি দিও তাহলে এখানে কম্প্রোমাইজ করতে হবে। যে কারণে আমি নিজে মানে আমাদের একটা প্রজেক্ট চলতে চলতে আমাদের আর্টিস্টদের কাছে তো বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় যাওয়ার প্রস্তাব আসে। আমি 1.5 বছরে একটি জায়গায় গেছি, তার পরের দিন সেকেন্ড সানডে ছিল বলে। আমি নিজেও যাই না, এই জন্য রাত জেগে হয়তো সেই জায়গায় অনুষ্ঠান আছে, আবার ভোরবেলা ফিরে আসা, পরের দিন সকালেই তোমার এখানে শুটিং। কাজ হয়তো হয়ে যায়, কিন্তু যদি তুমি মিনিমাম ঘুমিয়ে ঠান্ডা মাথায় আসো, তাহলে না পারফরমেন্সটা অন্যরকম হয় বলে আমার মনে হয়। অন্বেষা, বাড়ির কি খবর? সকলে কেমন আছেন? ভালো আছে, সবাই খুব ভালো আছে। বাবা তো আমার থেকেও বেশি ব্যস্ত। তো আমি কালকেই বাবাকে দুপুরবেলা ফোন করেছিলাম, কারণ আমাদের জি বাংলা থেকে একটা জায়গায় নিয়ে যাবে আর কি। এই আমাদের একটা পাড়ায় পাড়ায় জি বাংলা হয়, যেটা আমাদের চ্যানেলের এন্ড থেকে আমাদের যেতে হয় আর কি। সেটা আমাদের এর জন্য, কাজের জন্য। তো আমি জাস্ট এটা বলতে ফোন করেছিলাম যে বাবা জানো, আমরা না শনিবার দিন অমুক জায়গায় যাচ্ছি। একটু পরে কথা বলছি। সেই পরে কথাটা আমার সাথে বাবার হলো রাত্রি 10:30টায় বাড়ি ফিরে। এই এত ব্যস্ততার মধ্যে বাবা কাজটা তোর দেখার সময় পান? হ্যাঁ, শুধু কাজ দেখার সময় না, আমার সমস্ত বাজে বকা ভালো বকা সব শুনে। মানে আমার রাত্রিবেলা বাড়ি ফিরে ওই একটা ফোন আমার মাস্ট, নাহলে আমারও মনে হবে যে কি একটা বাদ থেকে গেল, মানে বাবা সব শুনে। এই বিজি শিডিউলের মধ্যে লাস্ট কি সিনেমা দেখলি বল? আমি দেখেছি, আমি বলছি কি দেখেছি, আমি ভুলে যাচ্ছি কেন। লাস্ট সিনেমা আমি কি দেখলাম, ভালো কিছু একটা দেখলাম। আমি হলে গিয়ে দেখার সময় হয়েছিল না? হ্যাঁ, হলে আমি রাপ্পাড়া এন্ড ফুল স্টপ দেখতে গেছিলাম। আচ্ছা, কেমন লাগলো বল? আমার লেগেছে। এবার তুমি যদি আমায় জিজ্ঞেস করো, দেখো আমার মুভি দেখতে, ভিডিও দেখতে বেশি ভালো লাগে। মানে ওখানে না দেখাশোনা দুটোই, সবকিছু আর কি মুভিং, সবাই কথা বলছে যেটা আমি দেখতে পাবো। আমি না বই পড়ি কম, পড়ার জন্য যতটুকু যায়, মানে এটা খুবই খারাপ ব্যাপার, মানে এটা বলাটা একদমই কোনো বাহবার কথা নয়। তো ওটা তো একটি কমিক্স, সেটা আমি পড়িনি, কিন্তু আমি যা দেখেছি আমার ভালো লেগেছে। তুই কি বিঞ্জ ওয়াচ করিস? যখন ধর এটা তো সিনেমা দেখতে গেছিলিস, যখন সিরিজ দেখিস একসঙ্গে টানা দেখে নিস, সারা রাত জেগে দেখলি? হ্যাঁ, আমি এটা করেছিলাম ইয়ের ক্ষেত্রে, আরে বলো না, ক্রিমিনাল জাস্টিসের ক্ষেত্রে টানা শেষ করে তারপরে উঠেছিলাম। আমার ভাই বলছে দিদি একটা তো বাকি রাখলাম না, সন্ধে হয়েছে, ঠিক আছে করে নেবো আমি। এত রকম জিনিস নিয়ে আমাদের প্রত্যেকদিন চলতে হয়, এবং এত ব্যস্ত তোদের কাজের শিডিউল, মন ভালো রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে সেটা শরীর ভালো রাখার মতোই গুরুত্বপূর্ণ। কখনো তো নিশ্চয়ই মন খারাপ হয়, ডাউন ফেজ সকলেরই চলে, তুই নিজেকে কিভাবে বুস্ট আপ করিস? সামনে মানুষের সঙ্গে কথা বলে। আচ্ছা, গুড ব্যাড যাই হোক, তুমি আমাকে যাই সাজেশন দাও না কেন, অ্যাটলিস্ট কথা বলে। আমি মন খারাপ হলে কখনোই চুপ করে যাই না, আমি সবসময় কথা বলি। কারণ আমার মনে হয় যে কথা বলে হালকা হওয়ার মতন, বা কথা বলে যদি সেটা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, বা তোমার কোনো কিছু খারাপ লেগেছে, আমার মনে হয় কথা বলে সেটাকে মিটিয়ে নেওয়ার মতন ভালো, বা কথা বলে নিজের আমার ভেতরে কি চলছে সেটা জানানোর মতন ভালো আর কিছু নেই। আমি চুপ করতে পারি না, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, মানে আমি কথা বলি। এমন কোনো মানুষ, কোনো প্রিয় বন্ধু যার সঙ্গে কথা বললে হালকা লাগে একটু? হ্যাঁ, আছে তো, আছে। একজন বম্বে চলে গেছে, মিশমি, আর দুজন এই যে ইন্দ্রপুরীতে আছে, পৌলমেদিকে আমি গুড্ডু বলে রাখি। ও হচ্ছে আমার ওর সাথে আলাপ হয়েছিল অ্যাকচুয়ালি জয়কালী কলকাতাওয়ালির একটা শুটে গিয়ে। তারপর ও আমাদের এই পথে চিফ এডি ছিল, না চিফ এডি না, এডি ছিল।
এখনো ইপি। হুম। আর হচ্ছে কৃষ্ণেন্দুদা, মানে পরিণীতা যে ডিরেক্টর, সে তিনি আমার লিস্ট বেড়ে যাচ্ছে, প্রিয়, মানে কৃষ্ণেন্দুদার যে গার্লফ্রেন্ড সেও। আচ্ছা, এদের সকলের সঙ্গে মানে কথা তুমি যদি বলো বন্ধু, আর তাছাড়া সব থেকে ভালো হালকা হওয়ার জায়গা আমার বাবা। অফকোর্স, বাবা তো সব ব্যাপারেই গাইড করেন, সুতরাং বাবার কাছে এবং মানে আমি কখনো আনকমফোর্টেবল ফিল করিনি যে এটা কি করে বলবো, এটা কি বলা যায়, এবং যথেষ্ট ঠান্ডা মাথার সাথে আমাকে সেটা সাজেশন দেয় বা কিছু বলে। মা টেনশনে পড়ে যায়, মা হয়তো সেটা নিয়ে ঘুরপাক খেতে থাকে। তাই আমি হয়তো মানে আমি এখানে ফ্ল্যাটে আছি, কমপ্লেক্সে ঢুকে হয়তো কিছু মনে হলো বাবাকে এখন জানাবো, নিচে বলে দিই বাবা, বাবা বলে, আচ্ছা, বাবা বলো, আমি এবার উপরে যাচ্ছি। অনিশা, খুব সুন্দর একটা ব্যক্তিগত জীবন তোর। তো এর মধ্যে নতুন কোনো মানুষ প্রেম করছিস? দেখো, আমি তো সোজা বিয়ে করে নেবো, আমি যখন বিয়ে করবো সেদিন সবাইকে জানিয়ে দেবো এই বিয়ে করলাম। আচ্ছা, মানে তার আগে প্রেমটা নিয়ে কিছু বলা যাবে না? কেন করা যাবে না, মানে প্রেম করা যাবে, কিন্তু করলে কতটা বলা যাবে সেটা নিয়ে আমার ডাউট আছে। মানে তাহলে কোনটা করা যাবে, মানে করছিস? ওটা আমার ভীষণই একটা ব্যক্তিগত ব্যাপার, মানে এটা একটা রহস্যময় ব্যাপার আছে যেটা ক্রিয়েট করতে ভালো লাগে আমাদের। আমি করলেও বলবো না, বা আমি না করলেও এমন ভাবে বলবো সবাই সন্দেহ করবে আমাকে, তার মানে কিছু তো আছে। মানে আমি ভীষণ ভাবে মানে বিয়ের সাপোর্টিভ, বিয়েকে আমি খুব সাপোর্ট করি, এবং আমি চাই যে কজন বিয়ে করছেন বা যারা ভাবছেন বিয়ে করব, তার সাথে ভালো থাকে। তুই কিছু প্ল্যান করবি, বিয়ের প্ল্যান? তোর বিয়ের প্ল্যান? ওরকম করে আমার প্ল্যান নেই যে আমি অমুক জায়গায় ডেস্টিনেশন ওয়েডিং করব বা অমুক কি হবে তুষু কি হবে, বাট হ্যাঁ, বিয়ে আমি করব, এবং আমি ওই বুড়োর সাথে আজীবন থাকতে চাই। মানে সে যেই হোক, আমি তার সাথে আজীবন থাকতে চাই। এবং হ্যাঁ, তুমি যদি বিয়ে বলো, আমার খুব ক্লিয়ার আমি গড়তে ভালোবাসি। আমার নিজের বন্ধুদেরও কিছু ভাঙলে বা কেউ কারোর মাঝখানে ঢুকছে, টাং লড়াচ্ছে, এগুলো আমার পছন্দ নয়। তুমি যদি বলো কেমন জীবন সঙ্গী ভালো লাগে বা কিছু, ওরকম ভাবে তো বলা যায় না, কারণ সে তো পণ্য নয়, সে একটা মানুষ, সিঙ্গেল ক্লিয়ার মানুষ। তারপর তার সাথে আমার কি ঝগড়া হচ্ছে, সেটা তো আই থিঙ্ক ঝগড়া হওয়াটা খুব নর্মাল। ঝগড়া হওয়া মানে আমি চাইছি কিছু সমাধান করে তোমার সাথে থাকতে। আমি একদমই ওইটা নই যে কিছু হলো চুপ করে থেকে ব্যাকফুটে চলে গেলাম, ভাই এর সাথে ঝামেলা হয়ে গেছে, পরে একটা দেখে নেবো, একদমই না। আমরা ওই জন্যই মানুষ। তুই ইন জেনারেল কি খুব প্ল্যানিং করে কাজ করিস? না প্ল্যান করে না, ওইভাবে কিছু হয় না। তবে হ্যাঁ, আমি একদমই বলবো না যে ভালোবাসা অন্ধ হয়। যদি ভালোবাসা অন্ধ হতো, তাহলে ক্যামেরার পিছন দিকে যে দাদা দাঁড়িয়ে আছে, আমি তাকেও প্রেমের প্রস্তাব দিয়ে দিতে পারতাম। তা তো হয় না। প্রেমটা করতে গেলে দেখবে একটা মানে ঠিক আছে ভালো, মানে এটা না যে আমি একবারে আট ঘাট নেমে যাচ্ছি, তার কখনো ডাউন সময় আসবে না, বা আমার কখনো ডাউন আসবে না। তার কখনো ভালো হবে তো আমার কখনো খারাপ হবে, মানে সময় আমার কখনো খুব ভালো হবে তো তার কখনো ডাউন যাবে। আমি যদি থাকি কারোর সাথে, আমি হাত ধরে রাখতে পারি, আমি একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো আমার। রাইট, প্ল্যানিং এর কথা এই কারণে জিজ্ঞেস করলাম। ক্যারিয়ার নিয়ে কিছু ভাবছিস কি? মানে ধর, ক্যারিয়ার তো যা আছে, এমন একটা আনসার্টেন জায়গা, ঈশ্বরকে তো বলি যেন ভালোই হয়, এরপর পরে কি দেখা হবে না হবে জানি না। মানে আমি একটা এমন এরাতে আছি যে আই উইল, কিন্তু কি করে আমি জানি না। এই পজিটিভিটিটাই তো আসল। আনন্দী আসলে এরকমই, অন্বেষাও খানিকটা এরকমই। এই সদর্থক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে চায়। অন্বেষা, অল দ্য বেস্ট, খুব ভালো হোক। আনন্দীর আগামীর পথ চলা খুব ভালো হোক, এবং অন্বেষার অফকোর্স। থ্যাংক ইউ। আর আমি বিয়ে করলে অবশ্যই তোমাকে রাখবো স্বরলিপি দি। সেদিন বলতে চাইনি, উপস, নাকি ছিল না তখন, রহস্যের মধ্যে রেখে দেবো। এই যে থ্যাংক ইউ, এরকমই থাক, খুব আনন্দে থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো আড্ডায়। নমস্কার। ফলো করুন বর্তমান।